যে গুরুত্ব দেবে সেও গুরুত্ব পাবে। অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজেকে সস্তা বানানোর ইচ্ছেটা আর নেই। ভালো মানুষের একটাই লক্ষণ, সে খারাপ মানুষ চিনতে পারে না। পরিষ্কার কথা বললে অনেকের সাথে সম্পর্কই থাকে না। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার কেউ নেই। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে। আজকের ব্লগটা রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আজ একটু বাহিরে যাব, কি কারণে যাব সেটা একটু পরে বলছি। তার আগে বলে নিই, সকালে আমি ঘুম থেকে উঠে একটা মাংসের তরকারি রান্না করে নিয়েছি। আর এই যে ফ্রোজেন করা রুটি, এটা ফ্রাই করছি। আর রুটিটা কীভাবে ফ্রাই করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ অনেকে আবার বলবেন যে রুটি খেলেন কিন্তু কিভাবে ফ্রাই করলেন সেটা আমাকে দেখালেন না। কারণ আমি তো আপনার সব কিছুই দেখে কপি করি, এখন রুটিটা কিভাবে ফ্রাই করলেন সেটা দেখালেন না, আমি কিভাবে কপি করব। তারপরে এই যে গরু মাংস রান্না করেছি, এটা আমি নজরুল ভাইয়ের দোকান থেকে কিনেছি। এখন তো সব কিছুই বলে দিলাম। তুমি নজরুল ভাইয়ের দোকানে গিয়ে বলবা আমি তুলির ব্লগ দেখে আসছি, ওনাকে যে মাংস দিয়েছ সেই মাংস আমাকেও দিতে হবে, তাহলে উনিই দিয়ে দেবেন। দুনিয়াতে আল্লাহ কত রকমের মানুষ পাঠিয়েছেন, ব্লগ চ্যানেল না খুললে বুঝতেই পারতাম না সেই সব আজব মানুষের গুজব কথা এন্ড কমেন্ট। আসলে সেই সব কমেন্ট এন্ড কথা শুনে কষ্টের মধ্যেও হাসি পায়। যখন প্রথম প্রথম ব্লগ শুরু করেছিলাম তখন আমার কাছের কিছু মানুষই আমাকে বলতেন যে আমি নাকি ব্লগে সব কিছু শেয়ার করি, সব কিছুর দাম বলে দেই। যেমন কোনো কিছু যদি কিনি অথবা কোথা থেকে কিনি সেটার দাম কেন আমি বলি, সেটা কোথা থেকে কিনি সেটা কেন আমি বলি, সব কিছু কেন শেয়ার করে সেটা দেখে নাকি আমার শ্বশুর বাড়ির লোকজন বা আমার আত্মীয় স্বজন জেলাস ফিল করবে আমি এত টাকা দিয়ে কিনেছি। তারপরে আমি বেশিরভাগই আমি বাংলাদেশে টাকায় কত হয় সেটা বলতাম। উনি বলতেন যে এই বাংলাদেশে কত টাকা হয় সেটা কেন বলি, সেটা বাংলাদেশের মানুষ দেখে নাকি জেলাস ফিল হবে। ওনাকে আমি বলতাম যে আমি আমার টাকা দিয়ে কিনছি, এতে মানুষ কেন জেলাস হবে। তাছাড়া আমি যদি দামটা বলি তাহলে সবাই একটু আইডিয়া পাবে। উনি অনেক দিন আমাকে বলছেন না করছেন যে আমি সব কিছু যেন ব্লগে শেয়ার না করি। তারপরে একটা সময় চিন্তা করলাম যে ঠিকই তো, উনি তো ব্লগে সব কিছু শেয়ার করেন না, তাহলে আমারও মনে হয় এরকম হওয়া উচিত, কিছু লুকানো দরকার। কিন্তু আমি ওনাদের মতো লুকিয়ে রাখতে পারি না। আমি ব্লগে যা দেখাই যতটুকু সম্ভব আমি জানি, বলার চেষ্টা করি। কিন্তু ভয়েস দেওয়ার সময় যদি ভুলে যাই, পরে যখন কেউ কমেন্ট করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। এখন দুনিয়াতে আল্লাহ আজব মানুষ পাঠিয়েছেন, একথা কেন বললাম যে এই মানুষগুলা আমাকে বলেছিল যে সব কিছু যেন ব্লগে শেয়ার না করি। এখন সেই একই মানুষই আমাকে বলেন যে আমি নাকি অর্ধেক ব্লগে দেখাই অর্ধেক দেখাই না। এখন মূল ঘটনাটা বলি, ওনার সাথে যখন আমার ভালো সম্পর্ক ছিল তখন আমি ব্লগে কোনো কিছু দেখালে আমাকে সরাসরি কল দিয়ে বলতেন যে এটা কোথা থেকে কিনেছি, কত দাম। কিন্তু ইদানিং ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই, ভালো সম্পর্ক নেই। এখন আমি ব্লগে কোনো কিছু দিলে সেটা যদি দাম বা কোথা থেকে কিনেছি সেটা না বলি, উনি তো জানতে পারছেন না কিনতেও পারবেন না কোথা থেকে কিনেছি বলিনি। সেই কারণেই মনে হয় ওনার রাগ, আমি কেন বলি না। এখন বুঝো তো, একটা মানুষের দুইটা রূপ। যখন ভালো সম্পর্ক ছিল তখন আমাকে পরামর্শ দিতেন ব্লগে যেন সব কিছু না বলি, এতে আমার শ্বশুর বাড়ির লোকজন দেখে জেলাস ফিল হবে। আর এখন যেহেতু ওনার সাথে আমার সম্পর্কটা নেই, উনি আমাকে কল দিয়ে আর জিজ্ঞেস করতে পারবে না কোথা থেকে কিনেছি। এখন উনি মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছেন যে আমি ব্লগে সব কিছু শেয়ার করি না, অর্ধেক দেখাই অর্ধেক দেখাই না। উনি আমার সম্পর্কে এই কথাগুলো যার কাছে বলছেন সে এসে আবার আমাকে বলছে যে তোমার সম্পর্কে তো উনি এই কথাগুলা বলতেছে, কিন্তু আমি তো জানি তুমি এইরকম না। তখন ওনাকে সব কিছু বললাম। সব কিছু শোনার পরে উনি আমাকে বললেন তুমি চিন্তা করো না, উনি এইরকমই নিজে ভুল করে অন্যের গাড়ি চাপিয়ে দেন, কারণ আমরা তো নিজের ভুল কখনোই বুঝতে পারি না, যত দোষ সব অন্যের। বাদ দিই এসব মানুষের কথা, আমার ব্লগ শেষ হয়ে যাবে কিন্তু এসব মানুষের কথা বলা শেষ হবে না। এখন কি কারণে বাইরে আসছে সেটা বলি। আজ আমার রেসিডেন্ট কার্ড আনার তারিখ ছিল, তারপরে এই কার্ডটা নিয়েও আসছি। এখন হাজব্যান্ড একটা কফি শপে ঢুকে আমাকে কফি খাওয়ালেন, সাথে অনেক সুন্দর একটা ডেজার্ট অর্ডার করেছেন, এটা মনে হয় প্যানকেক। 6 মাস পর কার্ডটা আসছে, আলহামদুলিল্লাহ। কার্ডটা পেয়ে অনেক খুশি। আগে এত টাইম লাগতো না, এখন সব কিছুতে এত টাইম লাগে, সব কিছু এত কড়াকড়ি, যত দিন যাচ্ছে শুধু কঠিনই হচ্ছে। আমি যখন বিদেশ আসছিলাম তখন 15 দিনের মধ্যে কাগজ জমা দেওয়া সহ সব কিছু হয়ে গিয়েছিল, কিন্তু এখন কাগজ জমা দেওয়ার ডেট ওনারা
1 বছর 1.5 বছর পরে দেন। এই রেসিডেন্ট কার্ডটা নিয়ে অনেক টেনশনের মধ্যে ছিলাম, অনেক রিস্ক নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম। সেই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার হাজব্যান্ড তো লাল পাসপোর্ট পেয়ে গিয়েছেন অনেক আগেই। আমি আগের চ্যানেলে সব কিছু শেয়ার করেছিলাম। এই চ্যানেলে তো নতুন, তারপরে নতুন অনেক আপুরা আমার ভিডিও দেখেন, ওনারা জানেন না, সেই কারণেই বলছে। কারণ এই যদি সব কিছু বুঝিয়ে না বলি তাহলে অনেকেই আবার এসে প্রশ্ন করবেন। সো উনি লাল পাসপোর্ট পাওয়ার পরে ওনার যে কার্ড আছে সেটাও নতুন করে আসছে। আর আমার কার্ডটা হলো আমার হাজব্যান্ডের সাথে জয়েন্ট করা ফ্যামিলি কার্ড। এরকমই হয়, হাজব্যান্ড যখন বাংলাদেশ থেকে ওয়াইফকে আনেন তখন এই জয়েন্ট কার্ড থাকে। সো উনি যেহেতু সব কিছু নতুন পেয়ে গিয়েছেন, সেই কারণে আমার কার্ডেরও ডেট চলে গেছে। আমিও নতুন করে কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি। আর কার্ড জমার প্রায় 1 সপ্তাহ পরে হঠাৎ করেই ঠিক হয় যে আমরা বাংলাদেশে যাব। বাংলাদেশে যাবার কোনো ইচ্ছাই ছিল না। মেন কারণটা ছিল আমার নননের বিয়ে। নননের বিয়েও হঠাৎ করে সব কিছু ঠিক হয়েছে। আর আমার হাজব্যান্ডেরও অনেক ইচ্ছা ছিল যে ওনার এই ছোটো বোনটাকে নিজের হাতে গিয়ে বিয়ে দিবেন সব কিছু, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। আমি ওনাকে বললাম যে তুমি অনেক শখ করেছো, বোনের বিয়েতে যাবে, তুমি যাও, আমি থাকি। তাছাড়া এখানে তো আমার ভাই বোন আছেন, ওনারা আমাকে দেখবেন, কিন্তু উনি আমাকে রেখে বাংলাদেশে যাবেন না। তারপরে একদিন ওনার একজন পরিচিত পুলিশ ওনার রেস্টুরেন্টে খেতে আসছিলেন, আল্লাহ মনে হয় ওনাকে পাঠিয়েছেন। তখন আমার হাজব্যান্ড সব কিছু ওনার সাথে শেয়ার করেছিলেন যে আমার এই প্রবলেম, আমাকে ইমার্জেন্সি বাংলাদেশে যেতে হবে, কোনো ব্যবস্থা এই করে দিতে পারবেন নাকি। তখন পুলিশটা বললেন আমি চেষ্টা করে দেখছি কোনো ব্যবস্থা করা যায় নাকি, তোমাকে 2 দিন পরে জানাচ্ছি। তারপরে এই পুলিশটা আমাদেরকে বললেন যে একটা কাগজ করে দেবেন, এই কাগজ নিয়ে আমরা বাংলাদেশে যেতে পারবো। কাগজের মধ্যে আমার আগের যে কার্ডটা ছিল সেই সব কিছু ডকুমেন্ট ছিল। তারপরে আমি যে নতুন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি সেটারও একটা কপি ছিল। উনি আমাদেরকে সব কিছু বুঝিয়ে বললেন কিভাবে কি করতে হবে। আর এদিকে বাংলাদেশের বিয়ের ডেটও আমাদের জন্য একটা চেঞ্জ করে আরও সামনের দিকে আগানো হয়েছে। এই পুলিশটা আমাদেরকে বললেন যদি যাওয়ার সময় কোনো প্রবলেম হয় অথবা আসার সময় যদি কেউ মানে বিমান অফিসে অথবা অন্য কোথাও যদি আমাদের কিছু জিজ্ঞেস করে কার্ডের ব্যাপারে, তাহলে যেন আমরা এই কাগজটা দেখিয়ে দিই, তাহলে ওনারা আর কিছু বলবেন না। আর আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি, ভালোই ভালোই আসতে পেরেছি। কিন্তু সমস্যাটা ছিল উনি আমাদেরকে কাগজের মধ্যে একটা ডেট দিয়েছিলেন 24 তারিখ পর্যন্ত, 2 মাসের। আর আমরা এই স্পেন আসছি 23 তারিখ। আমি যদি এই 25 তারিখে আসতাম তাহলে আর ঢুকতে পারতাম না, আনলিগেল হয়ে যেতাম। তো আমরা এই কাগজের ডেটের আগেই চলে আসছি, সেই কারণে আর কোনো প্রবলেম হয়নি। যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। বাসায় এসে আমার যে 2টা ওয়ার্ডরোব পালং এগুলা ফিটিং করে নিয়েছি। তারপরে দেশের এই খবর শুনে অনেক ভালো লাগছে। আর মন থেকে দোয়া করি এরকম অবস্থা যেন আর কোনো দিন না হয়। এই কয়েকটা দিন ধরে দেশ বলো বিদেশ বলো সবার মনে একটাই অশান্তি যে কখন এই সব কিছুর সমাধান হবে, বাংলাদেশে একটু শান্তি আসবে। আর আমরা তো বিদেশে বসে আছি, তেমন একটা কষ্ট হচ্ছে না আমাদেরকে, বুঝতে পারছি না। যখন খবর দেখছি তখন একটু কষ্ট হচ্ছে, অথবা যখন আত্মীয় স্বজনদেরকে কল দিচ্ছি তখন ওনাদের কাছ থেকে শুনে কষ্ট পাচ্ছি। কিন্তু যারা সরাসরি এই সংগ্রামটা দেখছেন, যাই হোক, আল্লাহ সব কষ্টের সমাধান করেছেন, এর জন্য লাখ কোটি শুক্রিয়া। এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। আজ দেখতে একটু ভালো লাগছে, গুছিয়েছি সেই কারণে। এই সাইডে আমি টেবিল রেখেছি, এখানে টেবিল রাখারই জায়গা। আমার ড্রয়িং রুমটা অনেক বড়, মাশাল্লাহ। অনেক কিছু রেখেছি, এরপরেও মনে হচ্ছে যেন খালি পড়ে আছে। ড্রয়িং রুমটা অনেক সুন্দর করে ডেকোরেশন করার ইচ্ছা আছে, আরও অনেক কিছু ড্রয়িং রুমে আনবো, অনেক কিছু ফিটিং করতে হবে। সেই কারণে আর আজ ড্রয়িং রুমটা দেখাইনি, পরে একদিন দেখাবো। তারপরে রান্নাবান্না করে নিয়েছি, বাইরে থেকে বাজার করে নিয়ে আসছিলাম যে সেগুলো গুছিয়ে রেখে দিলাম। এখন ভাত রান্না করছি। আমরিনকে পানিতে বাথরুমে রেখে আসছি, এখন তো অনেক গরম, ওকে পানিতে রাখলে আর উঠতেই চায় না। আর আমিও একটু সময় ওকে রাখি, গরমের মধ্যে একটু আরাম পাবে। আর এই যে এত কাপড় চোপড় ধুয়ে দেব, সব মাল ফিটিং করতে করতে প্রায় রাত 1টা বেজে গিয়েছে। এখন আর এই কাপড় ওয়ার্ডের মধ্যে ঢুকাবো না, কারণ শরীরের মধ্যে একটু এনার্জি নেই। কাল থেকে সব কিছু শুরু করব। একটু একটু করে সব কিছু সেটিং করছি,
একটু কষ্ট হচ্ছে, তারপরেও অনেক বেশি আনন্দ হচ্ছে, কারণ ঘরটা নিজের মনের মতো করে সাজাচ্ছি, কাউকে কপি করে বা কাউকে দেখে না। আর যারা কিনা নিজের বুদ্ধিতে চলেন ওনারা জানবেন নিজের ইচ্ছায় অথবা নিজের বুদ্ধিতে কোনো কিছু করার মধ্যে যে কি আনন্দ সেটা বলে বোঝানো যায় না। কথায় বলে না, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, আর অন্যের বুদ্ধিতে একটু লস হলে সারাটা জীবন পস্তাতে হয় যে কেন আমি ওর বুদ্ধিতে এটা করলাম, নিজের বুদ্ধিতে করলে এর থেকে ভালো হতো। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমরা যখন থেকে ঠিক করি যে ঘর কিনবো, প্রায় 1.5 বছর হয়ে গেছে আমরা ঘর খুঁজছিলাম, আর এখন পেলাম। আমরা প্রত্যেক দিন রাতে হাজব্যান্ড ওয়াইফ ভাত খাওয়ার টেবিলে বসে আমরা ডিসিশন নিতাম যে আমাদের যখন ঘর হবে তখন আমরা ড্রয়িং রুমটা এভাবে সাজাবো, বেডরুমটা এভাবে সাজাবো, সব কিছু আমরা আগে থেকেই প্ল্যান করে রাখছি। আর আলহামদুলিল্লাহ আমার মন মতো সব কিছু পাচ্ছি অ্যান্ড সব কিছু গুছাতেও পেরেছি, কারণ আমি অলরেডি আমার ঘরটা গুছিয়ে নিয়েছি, সব কিছু কমপ্লিট। শুধু সময়ের অভাবে ব্লগ এডিট করা হচ্ছে না, তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না। এখন থেকে আমি চেষ্টা করব ব্লগ এডিট করে সব কিছু তোমাদেরকে দেখানোর। তারপরে আমরিনের খাবারও এখানে রেডি করে নিয়েছি, ওকে এই বাসায় আসার পর থেকে ভাত খাওয়াই।